ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। বিসর্জনে দেবীর বোধ ভালোবাসার বিষাদ লগ্নে ভালোবাসার মধুর মিলন নকল সিঁদুর আসল স্বামী বিসর্জনে মেলে ফেলবো। হাত থেকে রেহাই নাই খাচ্ছ, তোমাকে আমি গলা টিপেই মেলে ফেলবো। মিথ্যে করে আমার গলা টিপে ধরলে? দানু দানু নন্দদা, আমার মা নেই বলে না কেউ আর আমায় ভালোবাসে না, বাবাও ভালোবাসে না বলে আমি নাকি বোকা আদা, আমার মাথায় বুদ্ধি ধুত্তি বলে কিছুই নেই। নাই থাক, কিন্তু তোমার মধ্যে যে একটা শিশুর মতো সহজ সরল মনে রয়েছে তাটা অনেক খোকা বাবু, অনেক। তবু তবু ওর জন্য আমার চিন্তা হয় নন্দ। ওর স্বামী না থাকলে কে দেখবে, কে বসে বসে খাবে এই সমস্ত ছেলেকে? আমার দণ্ড তুমি ভেবো না বাবা, আমি বলো হয়ে তাগলি করে তোমার সব কষ্ট দূর করে দেব। চাকরি তার জন্য অনেক বেশি লেখাপড়া শিখতে হয়, কিন্তু আমার এমন দুর্ভাগ্য যে আমি নিজে শিক্ষক হয়ে তোকে বর্ণ পরিচয়টা শেখাতে পারলাম। তাহলে কি বলা যায় বলো তো? তাহলে বলো আমি যাত্রাদলের অভিনয়। তোকে আর অভিনয় করে দেখাতে হবে না খোকা, দেখাই না। কাল যাত্রাতে একটা পাগলা দামন কোলে অভিনয় করছিল, তার বাবা মাকে পুজো করছিল, ঠিক তেমন আমিও আর আমার বাবা এবং মাকে। কি হলো? থামলে কেন? দেখাও কেমন করে সেই পাগলাটা তার বাবা মায়ের পুজো করছিল। কেমন কেমন করে দেখা বলে ভাই, আমাদের যে মা নেই। এখনো তুই তোর মায়ের জন্য কাঁদিস? বাবু কই কাঁদিনি তো বাবা,
আমি শুধু ভগবানকে দেখে দেখে বলছি, ওগো ঠাকুর, এই দেবতাদের মাঝে আমার মতো একটা গাধাকে তুমি কেন পাঠিয়েছো? আমাকে আমার মায়ের কাছে টেনে নাও ঠাকুর, আমাকে আমার মায়ের কাছে। ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি কম আছে, কিন্তু এই বুকটার মাঝে ছবি আছে অনেক অভিমান। তাই বলছি, যখন তখন আপনারা ওর সাথে আঘাত দিয়ে কথা বলবেন তো। খেপা ছেলে কখন যে কি করে বসে তার ঠিক নেই। সবই আমার অধিষ্ঠানের নন্দ, নইলে পূর্ণ মাস্টারের হিসাব নিকাশ এইভাবে হলট পালট হয়ে গেল। হিসাব বলছো কেন বাবা? দাদা হাবা গোবা বোকাশোকা হলেও আমি তো তোমার ইচ্ছে অনুযায়ী উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই একটা চাকরি আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো। তুমি দেখো, দাদার সব দায় দায়িত্ব আমি আমার মাথায় করে রাখবো। সে বিশ্বাস আমার আছে রে হৃদয়, সে বিশ্বাস আছে। তুই আমার এই হাওয়া গোবা ছেলেটার দায়িত্ব যথাযথ পালন করবি। কিন্তু তোদের মতো আর একজনের জন্য আমার মনটা বড় কাঁদে রে, বড় কাঁদে। কাঁদেন না বাবা, আমার একমাত্র বোনের জন্য। আপনি কি ছলনা দিদিমণির কথা বলছেন? আরে নন্দ, যাকে আমি পুত্র স্নেহে মানুষ করলাম, সে কিনা আমার মাংসের মুখে তালি দিয়ে, আমার মানসাব ধুলাই মিশিয়ে দিয়ে একটা অজানা লোকের হাত ধরে। কেন এসেছিস এখানে? কথা বাবু, তুই কেন এসেছিস এখানে? হ্যাঁ, যা, দূর হয়ে যা। আপনি কি বলছেন কথা বাবু? ছলনা দিদিমণিকে আপনি? থাম নন্দ, যেদিন ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এ বাড়ি থেকে চলে গেছে, সেদিন থেকে ওর বাড়ির দরজা ওর জন্য চিরকালের জন্য বন্ধ। এমন শাস্তি তুমি আমায় দিও না। তোমাদের অবাধ্য হয়ে মানিকের সঙ্গে পালিয়ে বিয়ে করে হয়তো আমি মহা ভুল করেছিলাম। তাই তো সেই ভুলের সাজা আমার শুরু হয়ে গেছে দাদা। আমার স্বামী কি হয়েছে? তোমার স্বামী কি হয়েছে? পিসে মশাই কেমন আছে? দেখবি বাবা, তবে ওই যে আমার ক্ষমা করুন দাদা, আমি আপনাকে বললে সর্বনাশ করে দিছি, আমার মাফ করে। তোমার কি হয়েছে নন্দ? ওই পক্ষাঘাত হয়েছে। এই অবস্থায় তুমি যদি আমাদের আশ্রয় না দাও দাদা, আমরা হয়তো না খেতে পেয়ে মরে যাব। দাদা গো, আপনাকে পাশে আমাকে একটাই অনুরোধ, আমাকে দিতে হইব না, আমার ছোলারে একটু আশ্রয় দেন দাদা। তুমি কোথায় যাবে মানিক? আমাকে কথা ছাড়ুন দাদা, আমাকে জীবন জ্বালা তুলে আমি গঙ্গায় ছাড়ব। বাবা, ওদেরকে তুমি তোমার চরণে একটু আশ্রয় দাও না বাবা। আশ্রয় দেবো হৃদয়, আশ্রয় দেবো। আবেগের কাছে আমার মান অভিমান সব দূর হয়ে গেছে, তাই তো ওদের সমস্ত দোষ গুণ ক্ষমা করে ওদের সমস্ত দায় দায়িত্ব আমি আমার মাথায় তুলে নিয়ে আমার চরণে নয়, হৃদয়, আমার হৃদয়ে স্থান দাদা মানিককে ভেতরে নিয়ে যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আমি মানিকের জন্য ডাক্তার ডাকতে চললাম। মানুষ নয় ছলনা, দেবতা, যাই উনি আজ আমার পুনর্জীবন দিয়া গেলেন। এসব কথা এখন থাক পিসে মশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আসুন একটু বিশ্রাম করবেন। আসুন পিসিমা, তুমিও এসো। জামাই বাবুকে নিয়ে চলে কর্তা বাবুর ঘরে গিয়ে বসো ছলনা দিদিমণি, তোমাদের জন্য আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা
আনন্দ নিশ্চয় খামো, এই পেটে যে সারা সংসার দল আছে, না খাইলে বাঁচুন কেমনে? যখন বাঁচার মতো বাঁচে। একটু আগে পর্যন্ত তোমাকে দেখেছিলাম পক্ষাঘাত রোগী হয়ে কাঁপছিলে, ভালো মতো কথা বলতে পারছিলে না, আর এখন কিনা সম্পূর্ণ সুস্থ মানুষের মতো। এই ময়ূর চাঁদের ভাব। আরে ফোন দিয়ে কইতে পারো, ফোন দিয়ে কইতে পারো। আরে অমন ফোন দিয়ে না করলে কি তোমাকে দাদা এত সহজে আমাদের এখানে আশ্রয় দিত? আর পেটে এত বুদ্ধি, এই মিথ্যা করে রোগী সাজার ব্যাপারটা আমাকে পর্যন্ত জানাওনি। মাইয়া মানুষের পেট কোনো পাত্রা ছড় না। কি বললে? আরে তোমার কইলে যদি ফাঁস হইয়া যায় সেই ভয়ই তো বলি নাই। তোমার আরে পেটে তাছাড়া বাবা অসুখটা মিথ্যা জানলে কি তুমি তোমাকে দাদার সামনে এমন সত্যি কইরা তিনটা করতে পারতো না। তোমার পেটে এত বুদ্ধি, এই মিথ্যে করে রোগী সাজার ব্যাপারটা আমাকে পর্যন্ত জানাওনি। কি বইলা ছড়ো না? কিন্তু কতদিন লাগা রোগী সাজা থাকবে? যতদিন আমাকে কাম সফল না হয়। কষ্ট হবে না? কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমন? ঠিক বলেছো, তাই তো আমি ভাবছি ছড়ো না। ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল। ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল। ঘোলা জলে ফেলবো জাল, ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল। সেই জালে পড়বে ধরা রাঘো ভুয়াল, সেই জালে পড়বে ধরা রাঘো ভুয়াল। ঘোলা জলে ফেলবো জাল, ঘোলা জলে ফেলবো জাল, ফেলবো মোরা জাল। সেই জালে পড়বে ধরা রাঘো ভুয়াল, সেই জালে পড়বে ধরা রাঘব। আজেবাজে কথা একদমই বলবে না বলে দিচ্ছি। আজকে খেলায় তুমি যদি যেত তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব, আর যদি আমি জিতি তাহলে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। ডার্লিং খেলা খেলা খেলবো আমি জীবনের খেলা খেলা, হারা গেলা সময় মতো দিলে তোমাকে পাবো। খেলা খেলা খেলবো আমি জীবনের খেলা খেলা, হারা গেলা সময় মতো দিলে তোমাকে পাবো। খেলা হারলেও হারাবার ভয় নেই, হারলেও হারাবার ভয় নেই। শুধু চাই, শুধু চাই, বলে হারতো না। ডার্লিং আমি তোমাকে চাই, তাই তুমি আমার, শুধু আমার। কি করছো? ছাড়ো, ছাড়ো তো। আরে বাবা, আমি তো তোমারই ছিলাম, এবার
থাকবো। এবার ছাড়ো লক্ষ্মীটি, কেউ দেখে ফেলবে রে। দেখে ফেলেছি, সব দেখে ফেলেছি। বাঁদরের মতো দাঁত বার করে হি হাসবে না বলে দিচ্ছি। বেদ করবো হাসবো, এক তো বার হাসবো। হাতে বলে ধেংলি মেয়ে ছেলে হয়ে বেতা ছেলের মধ্যে হাফ প্যান্ট পরে তিলিং বিলিং করে লাভ হবে, ওর সঙ্গে কোলাকুলি। আর একটা বাজে কথা বলে তো জিপ ভেঙে যাব। ফালা খত্ত বেতা ছেলে হয়ে মেয়ে ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলা, নিতে গিয়ে আবার কোলাকুলি করা। আমি দাঁতি দাঁতি সবাই কাউকে কিচ্ছু বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু ভীষণ ভীষণ খারাপ হয়ে যাবে। ভালো খারাপ তুমি বোঝো মেমতা হে, তাহলে বলো তো তোমার ওই হাফ প্যান্ট পোলা পোশাকটা ভালো না ওই যে মেয়েটা হাত পৌলে থালি পোলে কলথি কাঠি ভালো? আর পগড়ে ছাড়িয়ে তোমার ওই বেটা ছেলের মতো ছোট ছেলে ঠাসটা ঠুন্ড কাজলা কালো রেখে এলো চলে ঠাসটা ঠুন্ড। কি বললে? কাজলা কালো মেঘে উঠে গেছে। তোমরা তোমরা আমার আদল একটা থাকে ঘুরে বেড়াও না, ওদের ওদের মতো বেটা ছেলে না তোমাদের মানে লেখাপড়া থেকে পন্ডিত ধরে বুঝি লজ্জা তেলাম সব ফুলিয়ে দেয়। তখন তো কেমন জ্ঞান দিচ্ছি যে তোর ঘরের বউ বউ আমার বউ এমন আধুনিকটা মেয়ে ছেলে হবে কেন? আমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর, মাথায় থাকবে 1 ঘন্টা, এবারে থাকবে তাদের মতো সুন্দর, হালাঙ্গা পায়ে টান ধুমুক ধুমুক নকলে আমার মতো আধুনিকটা মেয়ে ছেলে হয় না, বিলিং বিলিং করে লাগবে। তখন থেকে তোমার অনেক অংশ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কাঞ্চন, তুমি ভালো করে বুঝে নাও যে বাঁধন কখনো মুক্তর মর্ম বোঝে না। দেখতে পড়া এই দেবী রায়কে জ্ঞান দেওয়ার দুঃসাহস কখনো একটা পাগলা হাবা গোবা গিয়ে উঠকে সভা পায় না। ঠিক বলেছো তুমি, ওকে আমি এমন শিক্ষা দেবো যার কখনো এমন দুঃসাহস দেখানোর স্পর্ধা ওর হবে না। বল কেন একে এভাবে অপমান করছিস? তোমার বড় অহংকার না লেমথাই, এই কার্তিকিনী আর কেলল কীর্তি করতে তোমার এই গোবল ঘরে দিয়ে আবার তোমার কেলেঙ্কারি করে দেবে। ফিনুল বলিয়ে দিয়েছি লাগতে ওকে না আমার বোনের সম্মান নিয়ে ছিল বেরিয়ে খেলে সেটা তো বই, তাও আমি নিজের এত উচিত শিক্ষা দেবো। বল, কেন আমার বোনের শুধু নোংরা করেছি? আপনারই খেপা ছেলে আমার বোনের শিক্ষিত রক্তের সুন্দর করে আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। তুই কি করেছিস? তুই শুনে মেয়েটার অসম্মান করেছিস, আমার মান সম্মান সব শুনে পিছিয়ে দিয়েছিস। বল বল হতাম না কেন কেন কেন? ছেলেকে লেলিয়ে দিই আপনাকে আর ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি আমার আমার ছেলেটা না জেনে বুঝে একটা ভুল করে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা করছি। কিসের ক্ষমা? আমি এই ভদ্রলোককে বাদ দিতাম, কিন্তু আজকের ঘটনার পর ও যদি আমায় বিয়ে করতে অস্বীকার করে তখন কি হবে? কে বিয়ে করবে আমার এই কলঙ্ক মেনে নিয়ে? তুমি চাইলে আমি তোমায় বিয়ে করবো। দ্বিতীয়বার এমন কথা বলে তো জিপটাকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। আপনি ঠিক বলেছেন স্যার, এই বাপ ছেলে যুক্তি করে এই কাণ্ডটা ঘটিয়েছে। এত নোংরা রুচি বোধ এই পূর্ণমান তাদের নেই। শোনো মা, যে প্রশ্নটা তুমি আজ আমায় করলে তার যথাযথ উত্তর হয়তো আমি তোমার কাছে দিতে পারবো না। তবু আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, আমার এই বাবা বাবা ছেলেটা যে ভুল করে ফেলেছে সেটাকে একটা দুর্ঘটনা বলে কি মেনে নেওয়া যায় না? আমরা জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন
নই। সব সমস্যার সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যাকে আমরা এড়িয়ে যাই। ঠিক তেমনি আজকের এই ঘটনাটাকে কি একটা দুর্ঘটনা বলে এড়িয়ে চলা যায় না? তোমার জ্ঞানী নিশ্চয়। তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি হয় ওকে পুলিশে দেওয়া হবে, নয়তো আমার উঠোনের সামনে থামে বেঁধে শঙ্কর মাছের চাবুক দিয়ে 100 টাকা মারা হবে। ওকে থামে বেঁধে 100 ঘা চাবুক মারা হোক। সেই 100 টাকা চাবুকের ক্ষত থেকে যে রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তুমি তোমার কলঙ্ক দিয়ে করতে পারবে না। ওই 100 ক্ষতে অসহ্য যন্ত্রণায় ও যতখানি কান্নাকারি করে কাঁদবে তুমি কি ততখানি আনন্দ হাসতে পারবে না। তারাই মেরে ওর দেহ থেকে স্বচ্ছ রক্তবিন্দু ঝরিয়ে তুমি তোমার কলঙ্ক ধুয়ে ফেলো মা। চুপ করো তোমাকে, আমাকে আর বাবা বলে ডাকবি না। শুনুন রায় মশাই, আপনাদের এই শান্তি প্রশ্নের মাঝে পড়ে আমার এই অজবাকে ফেলে দেবেন তাহলে ওর মৃতদেহটাকে বেহারিস লাশের মতো ওই রাজপথে ছুড়ে দেবে। বাবা দাও না বাবা, ওরা আমার মেরে ফেলবে। তোমরা কেউ আমার বাঁচাও, আমার গেছো বাঁচাও। চমৎকার বীর পুরুষের বিরুদ্ধে কি চমৎকার নমুনা তোমায়। তোমার ভাষা একজন কাপুরুষ। আমার তোমার কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি আমার চেয়ে বড় কাপুরুষ। কি বলছেন আপনি? যে আপনার সম্মানহানি করতে চেয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না, একে আমি পুলিশের হাতে তুলে দেব। ওকে পুলিশে ধরলে আমাকে নিয়ে আবার টানাটানি করবে, এতে আমার ফ্যামিলির বদনাম হবে, তাই বলছিলাম। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে এবারের মতো ছেড়ে দিলাম। আমার ছোকরা দ্বিতীয়বারে আমার কাজ করলে না, কিন্তু আমার কাছ থেকে রেহাই পাবে না। কথাটা মনে রেখো। মনে রাখো, তুমিও মনে রেখো, যেটা করলে সেটা ভুল করলে না, ঠিক করলে। আমিও যাই কেমন আমার বললো ভীষণ চিন্তা করবে। আমি আমার বাবার একমাত্র সন্তান, তো চলি কেমন। ম্যাডাম, আপনার নামটা? শুনুন, আপনার ঠিক আছে না? যা, চলেই গেল। আজকাল মেয়েদের কাছে কৃতজ্ঞতা বোধ বলতে নেই। যার সম্মান রক্ষা করবার জন্য এই প্রাণটা হাতের মুঠো নিয়ে ওই গুন্ডাটার সাথে লড়লাম, সে যাবার সময় একবার ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলো না। না করুক, আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি। কি আমার বিপ্রেস খোলা কেন? কেউ হাত দেয়নি তো? আমার কাগজপত্র সব এলো গেল। আমার টাকা কোথায় গেল? আমার টাকা তবে কি এত সময় ঘটলো সবের সাধারণ নাটক, আর সেই নাটকের ছলে কি আমার সমস্ত টাকা হয়ে গেছে। বাবু কেমন মারি
যাকে মারছে পিছন মেরে ওই পকেটটা ভরিয়ে নিচ্ছে। এটা আপনি কে? আমি হলাম ফুটপাতের ফাটা কৃষ্ণা। ফুটপাতের ফাটা কৃষ্ণ যারা এই দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্য স্বার্থের টোলটা বাজিয়ে চলেছে, তাদের তাদের সেই দলগুলো ফাটানোই আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সেই মিথ্যাগুলো প্রকাশ করাই আমার কাজ। মিথ্যে আশ্রয় নিয়ে ছেলে মেয়ে দুটো আমায় ঠকিয়ে সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেল। নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখেছি কি গো বাবু, তার রিপোর্টটা তৈরি করে আমার এই ছেলেকে পুলিশ তোমাকে এই পুলিশ করেছে। তাহলে কি আমি সমাচার পাবো না? কেমন করে পাবে বাবু? তোমার টাকা যে লুট হয়ে গেছে তার কোনো প্রমাণ আছে? তার কোনো সাক্ষী আছে? প্রমাণ? আপনি তো সাক্ষী, আপনি নিজের চোখেই দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীর আবার প্রমাণ? এটাই তো আইনের ব্যাচ বাবু, যে ব্যাচে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষী বেকসুর খালাস। কিন্তু এই ফাটা কেষ্টের আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমার অভিযোগ কতখানি সত্য যাচাই করে দেখে নি। অভিযোগ পেয়েছি পেয়েছি, ভালো রোগ তোমার বলে মাথা বেঁধেছে। কারোর ভালো করবা আর সেই রোগে তুমি ফেঁসে গেছে। তখন বুঝতে পারছি আপনারা বদ্ধ পাগল। ঠিক বলেছ বাবু, অভিযুক্ত বদ্ধ পাগল। আমি সত্যর সন্ধানের নেশায় পাগল, আমি অচর ব্যভিচার নেশায় পাগল, আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। সময় নষ্ট করবাচ্ছে আমি খুঁজে দেখি সে ছেলে মেয়ে তুমি সন্ধান পাওয়া যাচ্ছে না। কেমন করে ওদের পুলিশের হাতে তুলে দেবই। পাতিগুলো কসলা পাতিগুলো বের কর। যার সালা মালটা মিটকেশনের পাতিগুলো তুই হাবিস করি, আমি বলছি সালা পাতিগুলো সালা হারামি পেঁয়াজি করবি সালা বাবাল করে দেবো, সালা বাবাল করে দেবো। মাচ্ছা চল বলছে জানিস ছবি তোকে নিয়ে যখন আমি টানাটানি করছিলাম না, তখন আমার কি মনে হয়েছিল জানিস? মনে হচ্ছিল রে তোর তোর ছোঁয়া লাগে না আমার মনে ফাগুনে হাওয়া বলছিল। আর একবার ওই কথাটা বললো না তো জিপটা আমি টেনে ছিঁড়ে নেবো। সারা তোর মতো পাত্তি শিয়ালে ঘরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। সে ছেলের ঘরে যাবে আর আমার ছেলেরও সেই বাদশা। ঝুমরি তুই আমি ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশা। আমার দেবতা আসলে পরে তার পায়ে তোলা। আমি ফুল হয়ে ঝরব বলে বসে আছি অনেক আশা।
আজকাল কেউ শোনে নাকি? এই জম্পেস করে যদি একটা হিন্দি গান গাইতি, দেখতি শালা পাবলিকের লাইন। হিন্দি এবার গান আরে মাইরি, তোর ওই কোমরটা দুলিয়ে মুখটা ফুলিয়ে ফ্যানটার সাথে গান আরে চলি না বাঁচাকে। चली का पास है दादू, चली का पीछे। চলি নিজেই তো বাঁচা থাকে নাকি, ওটা বাছাই হবে। শালা এই বয়সে মাল খেতে তোমার লজ্জা করে না? লজ্জা মাল খেলে আবার লজ্জা করে নাকি? মাল খেলে বরং মধুর সময় শরীরে তাগত আছে। এমন কি প্রেম করার এনার্জি বাইরে, তাই নাকি? নিশ্চয় শুনিসনি বড় বড় সাহিত্যিক লেখক কবিরা নাকি এই মাল না গেলে ভালো লিখতে পারতো না। চোর ডাকাতরা চুরি ডাকাতি খুন খারাপি করার আগে তার ভরপুর মাল খেয়ে তাগত বাড়াতো। এমন কি নতুন পথ তার ফুল সজ্জায় নতুন বউয়ের কাছে যাওয়ার আগে পুরুষত্ব বাড়ানোর জন্য মাল খেত। শ্রীকাণ্ড চুপ কর বুড়ো শালা। শালা সমস্যা কি মাতা? এই মানবের সঙ্গে ক্যাচাল না করে চলে নতুন কোনো ধান্দার খোঁজ করি। ধান্দার একটু দাঁড়াও না মাইরি, আমার ওই চলিকা পাচা দেখাবি না। বাচ্চা আবার পড়তেছো, আবার ঘরে যাও, চলি নাও দেখানো, বাকিটা বেশ ভালো করে দেখে দেবো কেমন। কি দেখাবে বলে গেল রে ছোড়া? সিনেমা সিনেমা সিনেমার নাম দেখি জানো কি? চলিকা ছেড়ে দাও। এটা তুই কি করলি? তুই তো নিজে 100টা চাও করার সম্মতি দিয়েছিলিস। ভুল করেছিলাম দাদা শোনা, তাই তো নিজের হাতে ওকে মুক্তি দিলাম। তুমি এবার যেতে পারো। দাদি ভাই, আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার খেতে তার নোংলা তুলে দিয়েছিলাম বলে আমার দিয়ে থেকে যে রক্ত তোমরা ঝরালে তাতে তোমার ওই নোংলা তুলে তার প্রাণ হয়ে গেছে। তুমি চাই এখন তাহলে আমাকে কে দেখতে করে আমার সমস্ত বুঝতে পারছি না তুমি এই রাজকালটার উপর তোমার হঠাৎ এমন দোলা উঠে গেল। তাছাড়া একটা ব্যাপার ভেবে রাখতে দেবি, এই ঘটনা ঘটে যাওয়ার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে আপত্তি করতো তাহলে তোর কি অবস্থা হতো তাটা ভাবতে পারছিস? বাবু তুমি কি ভাবলে দাদা সোনা যে কাঞ্চন আমায় বিয়ে না করলে আমাকে আজীবন কুমারী থেকে যেতে হবে? যাবি না না ম্যাম স্যার না, আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবন এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। বাবু বাবু ম্যাম সাহেব বড্ড ভালো বাবু। ম্যাম সাহেবকে বিয়ে করলে আপনি অনেক সুখী হবেন বাবু। তার জন্য তোকে আর ওকালতি করতে হবে না। আমায় আপনি কথা দিন বাবু, ম্যাম সাহেবকে বিয়ে করবেন। এই আমি আপনার হাতে ধরে অনুরোধ করছি। একটুখানি ভুলের জন্য ম্যাম সাহেবের আর বিয়ে হবে না। তারা খট্টল দাঁড়মাল বেঈমান একটা ভালো মেয়ে জীবন নিয়ে ঠেনে নিবি। তোকে তোকে আর বাঁচতে দেবো না জানো। তোকে আমি গলা টিপে
ঘটে যাওয়ার পর আমি কিন্তু আর ওয়েট করতে রাজি নই। যত শীঘ্র সম্ভব তোদের বিয়েটা সেরে ফেলে। এই মুহূর্তে কাঞ্চনকে বিয়ে করার ব্যাপারে আমার একটা আপত্তি আছে। কথা শুনুন দেবী। দেবী, স্যার, দেবীর হঠাৎ এই চেঞ্জটা আমি ঠিক মেনে নিতে পারছি না। এক্ষুনি এতটা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মেয়েদের মন বড্ড নরম তো। ছেলেটাকে মারধর করতে দেখে তাই হয়তো একটু শক হয়ে পড়েছি। আমি বরং তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তোমার আর দেবীর বিয়ের ডেটটা। দাঁড়াও, খুশির মত না নিয়ে এক্ষুনি ওদের বিয়ে ডেটটা তুমি ফাইনাল করতে পারো না? আমি চাই আগামী লগ্নে ওদের বিয়েটা সম্পূর্ণ হোক এবং আমার ডিসিশন কখনো চেঞ্জ না হয়। প্লিজ স্যার, দেবীর জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাকতে রাজি, তবু দেবী ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আই এম প্রমিস, আই এম প্রমিস। হঠাৎ তুমি দেবীর বিয়ের ডেটটা পেছোতে চাইছো কেন? দেবী চাইছে না তাই? দেবী চাইছিল নাকি তুমি চাইছো যে আমার একমাত্র বংশ বিয়ে হোক? ওগো তুমি চুপ করো। এমন কথা ভাবার আগে যেন আমার মরণ হয়। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলে। ওরা তোমার ভুল ধারণা বাবা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু যেদিন জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পরকে ভালোবাসে, সেই দিনই এই বৌদি তখন প্রথম নাকচ করে দেয়। আমার জন্য কেন তুমি শুধু শুধু ওর সঙ্গে তর্ক করছো ঠাকুরপো? বৌদি, উনি যদি মনে করেন আমি দোষী তাহলে উনি আমায় শাস্তি দিন। কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মনে করে আমার একটা কথা মন দিয়ে শোনো মন্দিরা, দেবী যদি কোনো কারণে কাঞ্চনকে বিয়ে করতে অসম্মত হয় তার জন্য একমাত্র দায়ী হবে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আমার একমাত্র বোনের যদি কোনো ক্ষতি হয় তোমায় কিন্তু আমি কখনো ক্ষমা করব না মন্দিরা, কখনোই ক্ষমা করব না। তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা। ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো তুমি শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি করতে চাই। আচ্ছা ঠাকুরপো, তোমার মনে পড়ে সেই ছোট্টবেলায় যখন রাতে তোমার ঘুম আসতো না, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম আর গাইতাম আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম। দুঃখ করো না দাদা, তোমায় ভুল বুঝলেও আমরা তো কখনো ভুল বুঝি না বৌদি। তুমি যে আমাদের দেবী গো বৌদি, তুমি যে আমাদের দেবী, তুমি কখনো আমাদের ক্ষতি চাইতে পারো? সেই ছোট্টবেলায় কবে মাকে হারিয়েছি, মায়ের কথা আজও মনে পড়ে না। মায়ের মমতা যে কি তা কখনো অনুভব করতে পারি না বৌদি।
আমরা আবার নতুন করে মাকে ফিরে পেয়েছি বৌদি, নতুন করে উপলব্ধি করতে পেরেছি আমাদের মমতাময়ী মায়ের মমতার স্পন্দন। তুমি আলোর পরিকে মায়ের মনে, তুমি আলোর পরিকে মায়ের তুমি ভাগ্যবান ছিল, তাই মাকে হারিয়ে আমার মা পেয়েছো। কিন্তু আমি যে মাকে হারানো আসল কারণ তীর হয়ে উঠেছি। মা ভালো নেই রে দিদি, মায়ের একটা কঠিন অসুখ করেছে। ডাক্তারবাবু বলেছে 1 সপ্তাহের মধ্যে মাকে অপারেশন না করতে পারলে মাকে হয়তো বাঁচানো যাবে। তার জন্য দরকার 50,000 টাকা। তুই তো অনেক টাকা দিদি, আমায় দে না 50,000 টাকা, আমি সত্যিই দেবো। কোথা থেকে দিবি? কি আছে তোর শুনি? বেকার বাউন্ডুলো হয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিস। নিজের মায়ের চিকিৎসার টাকা নিজে জোগাড় করতে না পেরে এসেছিস পরের কাছে ভিক্ষে চাইতে। তোর লজ্জা করে না? ছি বৌদি ছি, মাসিমা না তোমার মা, সেই মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? না নেই। আমি তোমাদের কেমন করে বোঝাই ঠাকুর? আমার মতো অনেক মেয়েদের কাছে স্বামী সংসার কখনো নিজের হয় না, স্বামীর অর্থ সম্পদ কখনো নিজের হয় না। তোমার কষ্ট বুঝি গো বৌদি, তাই বলছি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা আমি মোহন ভাইকে দেবো। আমি বেকার বাউন্ডুলো মানুষ, আমার একটা কেউ রোজগার নেই। আমি তোমার ঋণ শোধ দেবো কেমন করে? দিদি রে, তুই যে এতখানি অসহায় আমি সত্যিই জানতাম না। মোহন, জানাই বাবু লক্ষ লক্ষ টাকা মানে হলো আমার দিদি যে এতখানি নিঃস্ব, তা ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি চললাম রে দিদি। আজ তুই পরের বারের বউ, মায়ের প্রতি তোর কোনো দায়িত্ব না থাকলেও আমার আছে। তাই আমার মায়ের চিকিৎসার জন্য আমাদের পেটে বাড়িটা বিক্রি করার বাড়ি বিক্রি করলে তুমি যে নিরাশ্রয় হয়ে যাবে। আত্মীয়র কাছে গৃহিণী থাকার চেয়ে আমার নিরাশ্রয় হওয়া অনেক ভালো স্বরূপ। কিন্তু আমি তোকে নিরাশ্রয় হতে দেব না রে ভাই। ভুল বুঝিস না, অনেক যন্ত্রণায় তোকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। তুই আরেকদিন আয়, আমি গোপনে তোর জামাই বাবুর ব্যবসার টাকা থেকে তোকে দেব। বৌদি, তো মনে রাখিস 1 মাসের মধ্যে ওই টাকা তোকে ফেরত দিতে হবে। তুই পারবি তো? আমি চেষ্টা করবো দিদি, আমার মায়ের চিকিৎসার ঋণ মেটাতে প্রয়োজন হলে আমি নিজেকে বিকিয়ে দেবো দিদি। তবে কোনো মতে তোর স্বামীর কাছে ছোট হতে দেবো না। কেঁদো না বন্ধুরা, কেঁদো না। ওরা দাদাকে দেখে মারছে শুনে বাবা গেছে পুলিশে খবর দিতে। তুমি দেখো পুলিশ গিয়ে ঠিকই দাদাকে উদ্ধার করে। পারিনি রে নন্দ, তোর খোকা বাবুকে আমি ওদের ঈশ্বর থেকে উদ্ধার করে আনতে পারিনি। তাহলে তাহলে দাদার কি হবে বাবা? ঈশ্বর যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে সে আবার আমাদের মধ্যে ফিরে আসবে। নাহলে নাহলে খোকার মুখ থেকে পাবার পাচ্ছ না। হয়ে গেছে রে নন্দ, অনেক আগে হয়ে গেছে। বলো না বাবা।
আর চোখকে ভিজে তার চাইতে ও তোকে আগুন ধরাও, প্রতিশোধের আগুন। আর সেই আগুনে ও সহায় বংশটাকে জ্বালাইয়া পুরাইয়া একেবারে শেষ করে দেব। মানে তুমি কি বলছো? কি করবো দাদা, ভগবান যদি এই ভয়ঙ্কর রোগে আমার পঙ্গু না করে রাখতো, তাহলে এই হাতিয়া মাই বলছে এই হাতিয়া জোর করিয়া আমি আমাকে হাতারামে উদ্ধার করলাম। তুমি অসুস্থ, এভাবে উত্তেজিত হওয়া তোমার সাজে না। উত্তেজিত হয় বলে কেন? এই সালারা আমার অন্যায় করে আমাদের পড়াধরে মারধর করতেছে, আমাকে বুঝিও নাকি? চুপ করে থাকুক, চলুন দাদা আমরা হক করে দল হই না, ঝাপাইয়ে পড়ি না, ওই সারাটি কুষ্টি সস্তি উঠতে আমাকে আমাকে একটু শান্ত করে ভাববেন, আরো ভালো করলে হবে। আর আপনাকে ভাবতে ভাবতে সব কিছু আপনি এমন কথা বলবেন না। হাজারামদের জন্য আমাকে বলে কষ্ট হতেছে ভাই, কত সহজ ছাড়া বলা আমি অনেকে বোঝেন না, কারিগর জানি না, তবে ভগবান আমার বলা ফেলে আমার কোনো কষ্ট দিতেছে। ওর জিনিস খাওয়া হবে না, শুধু করতেছি আর বলতেছে। মরণের বার হইতে ফিরিয়ে আইবেন কি কথা ছিল না আমার হাজার হাসতে দাদা কথা বলো না। তাদের আমি উপযুক্ত সাজা দেবো আর সেই উশৃঙ্খল মেয়েটাকে মেমথাই বড্ড ভালো বাবা, আর আমি বড্ড খারাপ।
তাকে কোলে নিয়েছি। কে কে বলেছে তুই তাদের ক্ষতি করেছিস? তাদের জন্য তো অনেক ক্ষতি হয়ে গেল। তাহলে ওনাদের বললো আমার জন্য মেম সাহেব লাল বিয়ে হবে। আমি তার থিতিতে একটু রক্ত লাগিয়েছি বলে কেউ আর তাকে বিয়ে করবে না। না না, আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এসব আমল তামল কি বলছে? তবে কি ওরা তাদেরকে মেরে পাগল করে দিয়েছে? না 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 না, তুমি তাড়াতাড়ি যাও, ডাক্তার এক্ষুনি ডেকে নিয়ে এসো। আমি যাচ্ছি ছোট বাবু, আমি যাচ্ছি। তুমি বরং খোকা বাবুর বিশ্রামের ব্যবস্থা করো। আমি তাড়াতাড়ি করে ডাক্তার বাবু আছি। খোকা বাবু, আমি তাড়াতাড়ি। আমাকে মনে হইতেছে না মারের চোটে আমার মাথাটা পাগল হয়ে গেছে। আমার সরল ছেলেটা আমাদের পাগল হয়ে গেল। ওরে হাঁদারে, তোর কপালে শেষে এই ছিল রে বাপ। ওগো দাদা, এ তোমার কি হলো গো? চলো না, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দে। তুই আমাকে একটু সুস্থভাবে ভাবতে দে। আর ভেবে কি করবে দাদা? যা সর্বনাশ হওয়ার তা তো হয়ে গেল। কিন্তু ওই হারামজাদি আটকুড়েছিকে আমি ছাড়বো না দাদা। সরকারি মেয়েটার চুলের মুঠি ধরে আমি। আমার মেম সাহেবকে গালি দিবি না বলে দিচ্ছি, তাহলে তোকে আমি গলা টিপে তুই কি করছিস? ওরে বাবা, এটা বড্ড পাগল হয়ে গেল দেখছি। ওরে বুঝি পাগলা করে দিয়ে পাঠাইতে হইব। না না, আমি আমার দাদাকে কোথাও পাঠাবো না। আমার দাদা আমার কাছে থাকবে। আমার মনে হয় ও ক্ষোভে দুঃখে সাময়িক মানসিক ভারসাম্য হারিয়েছে। হৃদয়, তুই ওকে ভেতরে নিয়ে যা বাবা, তুই ওকে ভেতরে নিয়ে যা। এসো দাদা, ওরা তোমায় অনেক কষ্ট দিয়েছে, এবার একটু বিশ্রাম করবে। এসো। তানিত ওরা আমায় অনেক মেলেছে। আমার তারা চলিতটাকে কত বিক্ষত করে দিয়েছে, কিন্তু আমার একটু কষ্ট হয়নি। তবে কেমন করে মেম সাহেবকে আমাকে নিজের হাতে মুক্তি দিয়ে আমার সমস্ত কষ্ট দূর করে দিয়েছে। সেই মেয়েটা তোকে মুক্তি দিয়েছে? হ্যাঁ, আর আমি তারা এমন ঘর তুলতে তার জীবনটাকে একেবারে নষ্ট করে দিয়ে। হে ভগবান, আমার সমস্ত দুঃখ নিয়ে তুমি আমার মেম সাহেবকে দুঃখী করো ঠাকুর। আমার সমস্ত খুশি নিয়ে আমার মেম সাহেবকে খুশি করো দয়াময়। আমার মেম সাহেবকে খুশি করো। কি দাদা যে কাঁদতে কাঁদতে চলে গেল? বাবা, দাদা, তুমি যেও না দাদা, তুমি যেও না। তুই যাস না। ওহে মানিক তোর ভয়। তুমি কি মনে করেছো দাদা তোমার ফাঁদে পা দিয়ে হানারামটাকে পাগলা কারণে পাঠাবে? নিশ্চয়ই পাঠাবে। ওই খাবারে পাগলা সাজাইতে আমাকে খুব বেশি দেরি হইব না। ওরা হাঁদারামকে পাগলা করতে পাঠাতে রাজি হলো না, মানে বাড়িতে রেখে ওর চিকিৎসা করতে চাইলো। তখন কি হবে? আমাকে কামটা আরো সহজ হইয়া যাইব। কেমন করে? আমি কামের কাম দিয়াই করি, এই শালা মুখে কই না। মানে গোপন উদ্দেশ্য লইয়া আমরা এখানে আইছি। সফল হইবার চল অনেক আগেই শুরু করে দিছে। এইবার তোমার দাদা সত্তর ওই রাই মহের সাথে হাতরা মিলাইতে পারলেই কাম খতম। বুদ্ধি ফেলেছো? আমরা একটু একটু করে শেষ করবো হাঁদারামটাকে, আর দাদার শত্রু শেষ করবে দাদাকে, আর সেই শোকে হৃদয়
আমরা ওহে মালিক তো ভালো তোর সারা বেঈমান, সারা মেয়ে যাত্রাই বেঈমান। সারা যার জন্য কলিজা জল করে রোজগার করছে, সে শাড়ি কিনা অন্য একজনের পড়ছে বসে আছে। কে কার পথে বসে আছে রে ছোড়া? ওই ঝুমরে নিশ্চয় আমার পথে বসে আছে, আমিও সালা ওর পথে বসে আছি। ঝুমরি পড়ছে বসে আছো? কেন থাকবো না, আমি যে দেখে ফেলেছি। কি দেখে ফেলো? ওই যে চলিকা মাজা, তার মানে সে এক বিদিকি শ্রীকাণ্ড। ঝুমরি বাথরুমে স্নান করছিল আর আমি বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেলেছি চলি ছাড়া ইয়ে মানে। ঝুমরি জানতে পারে না, সারা একেবারে আমি তো মরেই আছি, আর আমার মরা মনের ভেতর থেকে জেগে উঠেছে এক ভরা জোয়ান। তাই তো আমার যৌবন বক টগবগ করে। এই মরে সারা ঘাটের মরা, কখন বলতো কখন মরে যাবে তার ঠিক নেই। তার আবার যৌবন টকবক 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 করে ফুটছে। কি বলছি ছোড়া? ঝুমরির চলিকা পাশা দেখে কাছা খুলে তো বাথরুমে ঢুকে পড়লেই পারত। আর সেখানে ঝুমরির প্রেমের রসে নাকানি চোবানি, তারপর কেলানি খেয়ে যৌবনের টকবকারিটা মিটিয়ে নিতে। কি বলছিস? কিন্তু ঝুমরি যদি রাগ করে? কেন রাগ করবো না গো? নাগর, তুমি আমার নাগর বললে, আমি তাহলে তোমার সখী বলে রাখি। তাই দেখো, জানো সখী, তুমি যেটা দেখবার জন্য আমাকে ঘরে ডেকেছিলে, সেটা আজ আমি তোমার বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেললাম। ওর দেখে লাভ নেই, ওর তো সিগন্যাল ডাউন। তুই বরং আমায় একবার দেখার সুযোগ করে দে। ভাই বলছিলাম কি না গো, শুধু দেখলেই তো হবে না, সেটার ব্যবহার তো করতে হবে নাকি? তুমি বললে হাজির না। না 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 না, আজ নয়, কাল সন্ধ্যে তুমি আমার গোয়াল করেছো। জানো সখী, ঘর থাকতে গোয়াল ঘরে কেন? বোঝো না কেন না গো, ঘরে আমার অনেক লোকে যাতায়াত, কেউ দেখে ফেললে জানাজানি হয়ে যাবে না, তো হচ্ছে বড় গোয়াল ঘরে। কেমন? ঠিক আছে সখী, কাল সন্ধ্যেবেলা গোয়াল ঘরে। কি বিদিকি শ্রীকাণ্ড। এই শালা গোগরো, ওই দেখ এক সাহেব কেমন এদিকে গটগট করে আসছে, মনে হচ্ছে শালার কাছে বহুত মাল করিয়াছে। অ্যাকশন শুরু কর গুগলু, লেটস স্টার্ট। বাঁচাও, যা সবাই বাঁচাও, আমায় বাঁচাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, বাদশা আছি বাদশা। বাচ্চা সারা কুত্তা এই বাদশার এলাকায় এসে তারই আশিকির গায়ে হাত ছেড়ে না করে না বাচ্চা, ওকে তুই পারিস না, ওর কোনো দোষ নেই। না জমরি না, এ শালাকে আমি ছাড়বো না। যে তোর ইজ্জত দিতে হাত উঠেছে তাকে আমি একেবারে বাচ্চা, ওকে তুই পারিস না, ওকে তুই ছেড়ে দে। দোষ নেই। না গুরু, তাহলে আমার ঝুমরি আমার বাঁচাও বাঁচাও চিৎকার করছিল কেন? আর তুমি বা ঝুমরির কথা চাপড়া চাপড়ি করছিলিস কেন? চাপটা লোকটা নয় গুরু, ওটা শিকা ধরা টোপ সাজছিলাম। শিকার ধরবার চোপ।
হ্যাঁ গুরু, এইভাবে আমরা মিথ্যে নাটক শুরু করি। আর এই মিথ্যে নাটকে সত্যি ভেবে যখন পাবলিক যখন ঝুমরিকে বাঁচাতে ছুটে আসে, তখন আমাদের ফাঁদে আটকে পড়ে। তখন আমরা কৌশলে তার পকেটটা ফাঁকা করে কেটে পড়ি। আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেছি, নিজেরাই ফেসে গেছি। ও বাবা রে, গেল রে। এই ধান্দা কতদিন থেকে চলছে ছবি? কিরে কথা বলছিস না কেন? বল। যৌবন লুটের নাটক করে টাকা রোজগারের বড় শখ, তাই না? তার চেয়ে যৌবনটাকে কাজে লাগাতে। খেতে পেয়েছিলিস, কিন্তু এই ঝুমরি যার দুনিয়ায় কেউ নেই, সে কোথায় যাবে, কি খেয়ে বেঁচে থাকবে, সে কোথায় একবার ভেবেছিলিস? খাবারও তো ভিক্ষে করে জোগাড় করা যায় ঝুমরি। চাই চাই চাই, আমার মতন একটা যুবতী মেয়েকে কেউ ভিক্ষে দেবে না। ভিক্ষে চাইতে গেলে ওরা আমাদেরকে লালসা দৃষ্টিতে তাকাবে। একটু একটু করুণা ভিক্ষার বদলে ওরা আমার শরীরটাকে ভোগ করতে চাইবে। ওরা কারা? বল বল ঝুমরি, ওদের নিজের হাতেই আমি খুন করব। একটা খুনের ঘটনায় জড়িয়ে কয়েকটা বছর তুই নষ্ট করে ফেলেছিস, আর আমি তা হতে দেবো না। দু নম্বরই ধান্দা বল আর নাটকই বল, এই করে আমি বেশ কিছু টাকা জমিয়ে রেখেছি। সেই টাকায় তুই সৎভাবে ব্যবসা করে বাঁচ বাদশা। সৎভাবে বাঁচা আর হবে না রে ঝুমরি। কেন রে বাদশা? আমি যে জেল ভেঙে পালিয়ে এসেছি। তাহলে পুলিশ তো আবার তোকে ধরতে আসবে। সে ভয় আপাতত আমার নেই। হয় রে? না, জেল ভেঙে পালানোর সময় লক্ষ্মী আমায় দেখে তাড়া করে। আমি ছুটতে ছুটতে গিয়ে একটা ব্রিজের উপরে উঠি। আর রক্ষীরা আমায় দেখে গুলি চালাতে থাকে। গুলির মাঝে আমি নদীতে ঝাঁপ দেই। এইভাবে ডুব সাঁতার দিয়ে যতদূর সম্ভব এগিয়ে ভেসে উঠি। ভাসতে ভাসতে এক জায়গায় উঠে দেখি এক অজানা আগন্তুক বেহুঁশ হয়ে শুয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মাথায় আমার একটা আইডিয়া এসে গেল। দ্রুত তার পোশাকটা খুলে পরে নিয়ে আমার এই কয়েদির পোশাকটা তাকে পরে দিয়ে নদীতে ভাসিয়ে দিই। আর সেই লাশটা যদি পুলিশ পায়, তাহলে ভাববে বাদশা জলে পড়ে মারা গেছে। সেই জন্যই তো আমি তোর কাছে লুকিয়ে থাকবো ঝুমরি। যতদিন না পুলিশ এই বাদশার নামটা ভুলে না যায়, ততদিন আমি তোর কাছে গোপনে লুকিয়ে থাকবো ঝুমরি। সব গোপন কথা আমি ফাঁস করে দেবো। একটা সত্য, হ্যাঁ সত্য, যেই সত্যকে খুন করে তোমরা মিথ্যের মহল বানাইছো, সেই সত্যকে আমি টেনে বের করবো। পেয়েছি, কি পেয়েছিস? একই অঙ্গে বহু রূপ, একদিকে রাম, অন্যদিকে রাবণ, একদিকে ভীম, অন্যদিকে দুঃশাসন। এবার শুরু হবে সংগ্রাম। হ্যাঁ, মরের সঙ্গে মরের সংগ্রাম, এক রূপের সঙ্গে এক রূপের লড়াই। সেই লড়াই কে জিতবে? রাম না রাবণ না দুঃশাসন? আমি পাগল নই। তুই উৎপাদের ভাটক হাসবেন না, একদম হাসবেন না বলছি। এই সমাজটাই তো একটা ফুটপাথ। এই ফুটপাথে আছে দুর্নীতির ডাস্টবিন, আর গাড়ি চালের ম্যানহোল, আর মহাপাপের বড় বড় গর্ত। গর্তে পড়ে তোমাদের মতো যুবকের দল পেশাওয়াল হয়ে হুমড়ি খেয়ে পড়ে। ম্যানহোলে তোমাদের মতো নারীর তো আটকা পড়ে কাঁদে। সেই ডাস্টবিনের আবর্জনা প্রতিদিন সত্যের আদালতে পৌঁছে দিলেই এই ফাটক